আজকে এক্সেল এর আমাদের প্রথম ক্লাস, তাই না? আচ্ছা, এক্সেলে কাজ করার আগে এখানে কিছু বেসিক নলেজ আমাদের থাকা দরকার। এক্সেলে কিভাবে কাজ করতে হয়, কি দিয়ে কাজ করতে হয় এবং কোথায় কাজ করতে হয় এবং এক্সেলটা কেন ব্যবহার করা হয়। এক্সেলের মূল কাজ হলো অ্যাকাউন্টস, হিসাব নিকাশের জন্য। যে কোনো ধরনের জটিল হিসাব আমরা খুব সহজেই নির্দিষ্ট নিয়মে এক্সেলের মধ্যে সেটা বের করে ফেলতে পারবো, অল্প সময়ের মধ্যে। আমরা এখানে এক্সেলের সূত্র মোট 12টা দেখব, 12টা সূত্র আমরা শিখব। মোটামুটি এই 12টা সূত্রের উপরেই যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, প্র্যাকটিস করি, তাহলে যে কোনো হিসাবের উপরে আমরা কাজ করতে পারবো। এক্সেলে কাজ করার আগে জানতে হবে আমরা কিসের মধ্যে কাজ করব। এক্সেলে যেখানে কাজ করা হয় সেটাকে বলা হয় ওয়ার্কশিট। হ্যাঁ, এটাকে বলা হয় ওয়ার্কশিট। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন নতুন ডকুমেন্ট তৈরি করতাম বা নতুন ডকুমেন্ট নিয়ে আসতাম, তখন আমাদের টাইটেল বারের মধ্যে লেখা থাকতো ডকুমেন্ট শব্দ, কিন্তু এক্সেলের মধ্যে লেখা থাকবে বুক। এটাকে বলা হয় ওয়ার্ক বুক। হ্যাঁ, ওয়ার্ক, WORK, ওয়ার্ক বুক, কাজের বই, ওয়ার্ক বুক। আর এই ওয়ার্ক বুকের মধ্যে আমরা যেখানে কাজ করব সেটাকে বলা হয় ওয়ার্কশিট। এই যে আমরা সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ওয়ার্কশিটের সামান্য কিছু অংশ। একটা ওয়ার্কবুকের মধ্যে একাধিক ওয়ার্কশিট থাকে। সাধারণত একটা ওয়ার্কবুকের মধ্যে 3টা ওয়ার্কশিট থাকে, শীট 1, শীট 2, শীট 3, এরকম ভাবে 3টা শীট থাকে। আমাদের কাজের জন্য আমরা আরো বাড়াইতে পারবো এবং প্রয়োজনে কমাইতে পারবো। তো এখানে আমাদের জানতে হবে ওয়ার্কশিট কি দিয়ে তৈরি। ওয়ার্কশিটটা মূলত কলাম এবং রো দিয়ে তৈরি হয়। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের শেষ দিকে একটা কাজ করছিলাম টেবিলের, এবং তার মধ্যে একটা অংশ কাজ করছিলাম এক্সেলের, একটা অংশ নিয়ে কাজ করছিলাম যেখানে ওটাকে বলা হচ্ছিল স্প্রেডশিট। মূলত ওটা ছিল এক্সেলেরই কাজ। ওয়ার্ডের মধ্যে যদি এক্সেলের কোনো হিসাব আনার প্রয়োজন হয় তখন আমরা স্প্রেডশিটের মধ্যে কাজ করি। যদিও সেখানে অত বিস্তারিত নাই ওয়ার্ডের মধ্যে, কিন্তু যেহেতু এক্সেল একটা স্পেশাল সফটওয়্যার বা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার, এজন্য এক্সেলের মধ্যেই এই স্প্রেডশিট অর্থাৎ ওয়ার্কশিটের বিস্তারিত থাকে। একটা ওয়ার্কশিটের মধ্যে কয়টা পেজ থাকে বা কয়টা কলাম রো থাকে এগুলো আমাদের একটু জানা দরকার। প্রথমে আমরা দেখি অফিস 2010 মাইক্রোসফট এক্সেল এর মধ্যে ওয়ার্কশিটের মধ্যে কয়টা কলাম থাকে। 16,384টা কলাম থাকে। এই যে এবিসিডি, এগুলো তো আমাদের কলাম নেম, এগুলো তো আমরা জানি। এরকম এবিসিডি করে আমাদের 16,384টা কলাম আছে। 16,384 নাম্বার কলাম আমরা কিভাবে দেখব? কন্ট্রোল ধরে যদি আমরা রাইট অ্যারোতে প্রেস করি তাহলে একদম লাস্ট কলামের মধ্যে আমরা চলে আসতে পারবো। কন্ট্রোল প্লাস রাইট অ্যারো চাপ দিলে আমরা লাস্ট কলামে চলে আসতে পারবো, যার সিম্বল হলো XFD। আচ্ছা, তাহলে এখানে আমাদের রো সংখ্যা কয়টা হলো? 16,384টা, যার সিম্বল হলো XFD। এখন প্রথম রোতে যদি কলামে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কন্ট্রোল ধরে লেফট অ্যারো দিলে আবার প্রথম কলামে চলে আসতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো যে রো সংখ্যা কয়টা আছে।
10,48,576টা 10 লাখ, হ্যাঁ 10,48,576টা আমাদের কলাম রো আছে। এখন দেখবো আমরা লাস্ট রোতে কিভাবে যেতে হয়। কন্ট্রোল ধরে ডাউন অ্যারো, কন্ট্রোল ধরে যদি ডাউন অ্যারো দিই তাহলে আমাদের লাস্ট রোতে চলে আসবে। 10,48,576 নাম্বার রোতে কি আমরা চলে আসতে পারছি। যেহেতু এখানে আমাদের 16,384টা কলাম এবং 10,48,576টা রো আছে, সেই হিসেবে আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের পেজের সংখ্যা অনেক, পেজের সংখ্যা কি অনেকগুলো আছে। এটা হলো একটা ওয়ার্কশিটের হিসাব। এরকম প্রত্যেকটা ওয়ার্কশিটের মধ্যে এই পরিমাণের রো এবং কলাম আছে, বুঝতে পারছেন? আসলে এক্সেলের এই ওয়ার্কশিটের মধ্যে কোনো পেপার সাইজ দেওয়া থাকে না। আমরা তো ওয়ার্ডে যখন কাজ করছি একটা পেপার সাইজ আমরা নির্ধারণ করতাম, বা একটা পেপার সাইজ নিয়ে আসতো, লেটার সাইজ নিয়ে আসতো, কিন্তু এক্সেলের মধ্যে সেরকম কোনো সাইজ নাই। এটা সাইজ, এটা হলো একটা ওয়ার্কশিট। এই শীটের মধ্যে আমাদের পেজগুলোকে তৈরি করে নিতে হবে। সেটা আমরা কিভাবে করব আমরা একটু পরেই দেখবো সেটা। আমরা আগে জেনে নেই যে আসলে ওয়ার্কশিটের মধ্যে পেজের সংখ্যা কয়টা হয়। ওয়ার্কশিটের মধ্যে নির্দিষ্ট কোনো পেজের সংখ্যা নাই। যদি পেপার সাইজ ছোট হয় পেজের সংখ্যা বাড়বে, যদি পেপার সাইজ বড় হয় তাহলে পেজের সংখ্যা কমবে। A4 সাইজের হলে বেশি হবে, লিগেল সাইজের হলে কম হবে, A3 সাইজ হলে আরো কম হবে। বুঝা গেছে? আর যদি A5 B5 এরকম যদি হয় তাহলে আরো বাড়বে। আচ্ছা, তাহলে এখানে আহ আমরা এখন দেখবো যে আসলে এখানে পেজ কিভাবে আসে। তো আমাদের এখানে আরো কিছু বিষয় একটু প্রথম দিকে জানা দরকার। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কাজগুলো করছি সেগুলো আমরা এক্সেলের মধ্যে পাবো। এই কমান্ডগুলো আমাদের আলোচনা আর করার প্রয়োজন নাই। যেমন ফাইল সেভ, ক্লোজ, ওপেন, নিউ ফাইল, হ্যাঁ পেজ সেটআপ, হ্যাঁ পেজ সেটআপ, তারপর এডিট ডাটা, ডাটা কপি, ডাটা মুভ, রো কলাম সেল ইনসার্ট ডিলিট, তারপরে ওয়ার্কশিট ইনসার্ট ডিলিট, হ্যাঁ কলাম ওয়াইড, তারপরে কলাম হাইড, রো হাইড, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করার প্রয়োজন নাই। এখানে যেভাবে আছে আপনি সেভাবে গেলেই বিষয়গুলো পেয়ে যাবেন। গুরুত্ব এবং ব্যাখ্যা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, শুধু ওয়ার্ডের জায়গায় এক্সেল বসবে। এখানে একটা বিষয় আমাদের একটু জানতে হবে, সেটা হলো পেজ সেটআপ এবং প্রিন্ট এরিয়া। এই দুইটা বিষয়ে একটু আলোচনা আমি করে দিই। যেহেতু আমি বললাম যে এখানে নির্দিষ্ট কোনো পেপার সাইজ নাই, ছোট হলে বাড়বে, বড় হলে কমবে। তো পেপার সাইজ গুলো তো এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, এখানে কোনো পেপার সাইজ নেই, একদম ব্ল্যাঙ্ক, একদম সাদা। আসলে পেপার সাইজটা আমরা কিভাবে দিতে পারি? অন্যান্য কমান্ডের মতোই পেজ সেটআপে যে আমরা পেপার সাইজটা দিব, পেজ লেআউট, এখানে আমরা আগে ওরিয়েন্টেশন নির্বাচন করব। এক্সেলের মধ্যে সাধারণত ল্যান্ডস্কেপে কাজ বেশি হয়। হ্যাঁ, ল্যান্ডস্কেপে কি কাজ বেশি হয়? গার্মেন্টস ফ্যাক্টরিতে যেই কনজাম্পশন বা মেজারমেন্ট শিট তৈরি করা হয়, হ্যাঁ, এগুলো সব এক্সেলের মধ্যেই করা হয়। তো সেটা সম্পূর্ণ ল্যান্ডস্কেপের মধ্যেই থাকে। তো আমরা এখানে পোর্ট্রেট নিয়ে কাজ করব, অসুবিধা নাই। আচ্ছা, এরপরে এখানে দেখেন পেপার সাইজ, এখানে লেটার দেওয়া আছে, আমরা এখান থেকে A4 নিয়ে নিলাম। মার্জিন এক্সেলের ক্ষেত্রে চারপাশে 0.5 থাকবে সবসময়ের জন্য, ঠিক আছে? সবসময়ের জন্য 0.5 থাকবে। হেডার ফুটার 0 থাকবে, হেডার ফুটার 0 থাকবে। আমাদের এক্সেলের মধ্যে হেডার ফুটার প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় তাহলে আপনি হেডার ফুটারের জন্য স্পেস তৈরি করে নেবেন। এক্সেলে সাধারণত হেডার ফুটার প্রয়োজন হয় না। আচ্ছা, তো এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা এখানে ওকে দেই তাহলে আমাদের এখানে দেখেন একটা লাইন চলে আসছে, আসছে না? হ্যাঁ, এগুলোই হলো কি এক একটা পেজ, এগুলো কি এক একটা পেজ, বুঝা গেছে? হ্যাঁ, আগে একটা ছিল পুরা শীট, একটা ছিল, এখন আমরা পেজ সেটআপের দ্বারা কি করলাম, আলাদা আলাদা করলাম প্রত্যেকটা পেজ। এখানে কিন্তু আপনি আসলে কতগুলো পেজ আছে এটা আপনি গুণে
বের করতে গেলে অনেক সময় লাগবে। এখানে দেখেন, হ্যাঁ না ওইরকম মাইক্রোসফট ওয়ার্ডের মতো আসবে না। দেখেন এখানে এই যে পেজ আমি যাচ্ছি, এখানে দেখেন যে যাচ্ছি তো যাচ্ছি, এখানে সে পেজে যাচ্ছে। এই যে এখানে আপনি ক্লিক করে ধরেন, দেখেন পেজ আপনার সামনে যেতেই থাকবে, বা পেজ ডাউনে চাপ দেন, দেখেন এই যে পেজ কিন্তু যাচ্ছেই, তাই না? যতক্ষণ পর্যন্ত আপনার 10,48,576 নাম্বার রোতে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা যেতেই থাকবে। তার মানে আপনি চিন্তা করেন এখানে কয় হাজার পেজ আছে, অসংখ্য পেজ আছে, অনেক পেজ আছে, তাই না? আচ্ছা, তো প্রশ্ন হলো যেহেতু আমাদের এখানে অনেকগুলো হাজার হাজার পেজ আছে এবং আমাদের রো কলাম তো অনেক বেশি, তাহলে আমাদের আলাদা শীটের কেন প্রয়োজন? শীটের প্রয়োজন এই কারণে, এক্সেলের মধ্যে একটা শীটের মধ্যে বিভিন্ন ধরনের হিসাব করতে গেলে বা বিভিন্ন ফরম্যাটে কাজ করতে গেলে দেখা গেছে যে সমস্যা হয়, এবং কি ধরনের সমস্যা হতে পারে সেগুলো আমরা সামনে আলোচনা করব। তো এই জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শীটে তৈরি করা হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখানে নির্দিষ্ট কিছু ডাটা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব? দেখি আমাদের এখানে কোনো ফাইল আছে কিনা। আচ্ছা দেখেন, ফাইল যদি না থাকে তাহলে আমরা তৈরি করে নেবো এখানে। এটা হলো আমাদের একটা ডাটা, এক্সেলে যখনই কোনো কাজ করা হবে তখনই সেটা কি একটা ডাটা হবে। আচ্ছা, এখন এখানে মনে করেন আপনি আহ, কিছু অংশ, এখানে আমি আরেকটা শীট তৈরি করি। আহ, এখানে আমরা জানি যে প্রিন্ট করার আগে কি করতে হয়, প্রিন্ট প্রিভিউ দেখতে হয়, তাই না? যেহেতু এই দুইটা বিষয় আমি আলোচনা করলাম, এগুলোর গুরুত্ব তো মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, কিন্তু প্রিন্ট এরিয়ার গুরুত্বটা আমি একটু বলে দিই। ওয়ার্কশিট থেকে নির্দিষ্ট অংশকে প্রিন্ট করা, এটা হলো এটার গুরুত্ব। ওয়ার্কশিট থেকে নির্দিষ্ট অংশকে প্রিন্ট করা, এটা হলো সেট স্ল্যাশ রিমুভ প্রিন্ট এরিয়ার গুরুত্ব। ওয়ার্কশিট থেকে নির্দিষ্ট অংশকে প্রিন্ট করা, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখাকে সিলেকশন করে তারপর সিলেক্টেড প্রিন্ট সিলেকশন, ওখানে যে আমরা প্রিন্ট করতাম, এখানে ঠিক একই বিষয় কিন্তু নামটা একটু ভিন্ন রকম। তো প্রিন্ট করার আগে তো আমরা সাধারণত প্রিন্ট প্রিভিউতে যেয়ে দেখি, তাই না? এই দেখেন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণটাই দেখাচ্ছে, আমাদের এই পেজের মধ্যে যা আছে সবই দেখা গেছে। তো আমাদের তো সব প্রিন্ট করার প্রয়োজন নাই। যদি নির্দিষ্ট অংশ প্রিন্ট করার প্রয়োজন হয়, মনে করেন শুধু আমরা এখান থেকে এই হিসাবটা প্রিন্ট করব, এই হিসাবটা আমরা প্রিন্ট করব, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এরপর আপনি ফাইলে যাবেন, এখানে দেখেন কমান্ড বলাই আছে প্রিন্টে যে প্রিন্ট সিলেকশন, দেখেন এই যে এখানে লেখা আছে
এই যে প্রিন্ট সিলেকশন, মাইক্রোসফট ওয়ার্ডেও লেখা আছে প্রিন্ট সিলেকশন। আপনি যখনই প্রিন্ট সিলেকশন দিবেন তখন দেখেন প্রিন্ট সিলেকশনটা সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের শুধুমাত্র যেইটুকু সিলেকশন করছিলাম সেটুকুই আমাদের দেখাচ্ছে। আর মাইক্রোসফট ওয়ার্ড আরেকটা বিষয় বলছিলাম নির্দিষ্ট অংশকে প্রিন্ট করার জন্য, যেটা যখন প্রিন্ট হয় পেজের যেখানেই থাকুক না কেন সে পেজের শুরু থেকে প্রিন্ট হবে। আর এটা হলো এক্সেলের মধ্যে তার বাস্তব রূপ। আমাদের এই হিসাবটা কোথায় ছিল, এখানে খেয়াল করেন, এই হিসাবটা ছিল নিচের দিকে, তাই না? ওদিকে খেয়াল করেন, এই হিসাবটা ছিল কি নিচের দিকে, কিন্তু যখন আমরা প্রিন্ট সিলেকশন আমরা হোমে যাই দেখেন এটা কোথায় আছে, এই আগের হিসাবে নিচের দিকে না, বা মাঝামাঝি অবস্থায় আছে, কিন্তু আমরা প্রিন্ট সিলেকশন দেওয়ার কারণে এটা কোথায় আসছে, পেজের শুরুতেই আসছে। বুঝা গেছে? তো এখন যদি আমরা প্রিন্ট দিই তাহলে শুধুমাত্র এই অংশটা আমাদের কি প্রিন্ট হবে। এই যে এখানে আমাদের জুমেরও কিছু কাজ আছে, এখান থেকে আপনি যদি জুম করে দেখতে চান, এখানে আসলে ওরকম জুম করে দেখা যায় না, এক্সেলের ওয়ার্ডের মতো এখানে নির্দিষ্ট পার্সেন্ট দেওয়া নাই, কারণ এক্সেলের মধ্যে সেটা প্রয়োজন হয় না, যেহেতু এখানে ওয়ার্কশিটের মধ্যে সেল ধরে ধরে কাজ করতে হয়। আচ্ছা, এক্সেলে কাজ করার জন্য আরেকটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো এই যে সেল নাম্বার, এক একটা ঘর আমি যে ক্লিক করতেছি এগুলো এক একটা ঘর সিলেকশন হচ্ছে এক্সেলে। একটা সেলের মধ্যে ক্লিক করা মানে সেই সেলটা সিলেকশন হয়ে যাবে। আপনি কিবোর্ড থেকে যদি কোনো কিছু লেখেন তাহলে আগের লেখাটা মুছে নতুন লেখাটা বসে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের এক্সেলের প্রাথমিক কিছু আলোচনা। আহ, আজকে আমাদের টিউটোরিয়াল 1 হলো, যার নাম হবে, আপনাকে কি নামে দেওয়া হতো টিউটোরিয়াল ওয়ার্ডে, টিউটোরিয়াল কি ছিল, MSW1। আচ্ছা, তাহলে আপনার এখানে হবে MSX1, MSX1। তো আজকে আমাদের টিউটোরিয়ালটা হলো ফাইল সেট থেকে রো হাইট আনহাইট পর্যন্ত, রো হাইট আনহাইট পর্যন্ত এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, আপনি এগুলো প্র্যাকটিস করবেন, যদি সমস্যা হয় তাহলে আমরা সেটার উপর আলোচনা করব, কোনো সমস্যা নাই। আহ, এরপরে যেই বিষয়গুলো আছে এগুলো, এগুলোর মধ্যেও কিছু আলোচনা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে হয়ে গেছে। আসলে ফর্মুলা শুরু করার আগে যে কমান্ডগুলো আমাদের আসে এগুলো, হাইড 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 মানে লুকানো, হ্যাঁ, রো হাইড আনহাইড পর্যন্ত MSX1 আজকের আমাদের টিউটোরিয়াল। তো আজকে আলোচনা এই পর্যন্তই থাকুক, এই বিষয়গুলি আপনি ভালো মতো প্র্যাকটিস করবেন। এগুলো হলো কম্পিউটারে আমরা যখন কাজ করি, আসলে কম্পিউটারের কাজের মধ্যে নির্দিষ্ট কিছু অংশ হিসেবে কাজ করতে হয় বা অংশ দেওয়াই থাকে, যেগুলি ধরে আমাদের কাজ করতে হয়। যেমন একটা আছে ফাইল তৈরি করা, আরেকটা আছে ফাইলটাকে সাজানো, ঠিক আছে, আরেকটা আছে পেজ সেটআপ করা। মূলত এই তিনটা বিষয় নিয়ে যে কোনো প্রোগ্রামে কাজ করা হয়। একটা হলো ফাইল তৈরি করা, আরেকটা হলো ফাইলের পেজ সেটআপ করা, আরেকটা হলো ফাইলকে সাজানো, যাকে ফরম্যাটিং বলা হয়। মূলত এই তিনটা বিষয় নিয়ে কি যে কোনো প্রোগ্রামে কাজ করা হয়। এই যে যে বিষয়গুলো আজকে বললাম ফাইল সেট থেকে রো হাইড আনহাইড পর্যন্ত, এটা হলো একটা ফাইল তৈরি করা, একটা ফাইল কি তৈরি করা, একটা ফাইলকে সেভ করা বা তৈরি করার জন্য প্রাথমিকভাবে এক্সেলের এই কাজগুলি আমাদের প্রয়োজন হয়। তাহলে আজকে এই পর্যন্তই, এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন।